বিশ্বজুড়ে আসলে ২০৫০ সালের মধ্যে নেট জিরো অর্জনের একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে ২১ শতকের মধ্যে যাতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা যায়। যদিও বিশ্ব এখন সে অবস্থা নাই। বিশ্বের অনেক দেশই এনার্জি ট্রানজিশন রোডম্যাপ নিয়ে কাজ করছে, ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে দক্ষতা বাড়িয়ে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে এই দূষণ কমানোর চেষ্টা করছে। বাংলাদেশও উদ্যোগে আছে, যদিও নেট জিরো অর্জনের এখন পর্যন্ত বাংলাদেশ কোনো টার্গেট ঘোষণা করেনি, কিন্তু আমরা দেখছি যে এর আগে অনেক আগে থেকেই বাংলাদেশ ক্লিন এনার্জি থেকে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি বিদ্যুৎ উৎপাদনে যোগ করা এবং সম্প্রতি বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি নীতিমালা ২০২৫ ঘোষণা করেছে। সেখানে ৩০ সালের মধ্যে ২০% এবং ৪০ সালের মধ্যে ৩০% একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ন্যাশনাল সোলার প্রোগ্রাম ডিক্লেয়ার করা হয়েছে এবং সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে সরকারি ভবনগুলোর সাথে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ করতে চাই। সব উদ্যোগগুলোকেও যদি পজিটিভভাবে নেই তাহলে ইমপ্লিমেন্টেশনে তো অনেক চ্যালেঞ্জ আছে। কীভাবে দেখবেন বিষয়টাকে? ধন্যবাদ আমজাদ ভাই। আজকের গুরুত্বপূর্ণ আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন, এটা আসলে আমাদের দেশের জন্য খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আমি যে কথা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আসলে বাংলাদেশের জন্য ক্লাইমেট ভার্নাবিলিটির ইস্যু চেয়েও আমাদের নিজস্ব অনেক বড় ইস্যু রয়েছে আমাদের ট্রানজিশনে জয়েন করা বা ট্রানজিশনে যাওয়া। বিশেষ করে আমি যদি স্পষ্ট করে বলি, আপনি খুব ভালো করে এই সেক্টরটা নিয়ে কাজ করেন, জানেন যে আমাদের প্রতি বছর যে আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে যে গ্যাস ব্যবহার হয় স্থানীয়ভাবে, সেটা কিন্তু প্রায় ২০০ মিলিয়ন ঘনফিট কিন্তু প্রতি বছর আমাদের কমছে। এতে করে আসলে এই পরিমাণ গ্যাসটাকে কিন্তু আমাদের কিনতে হচ্ছে বাইরে থেকে। ইন এডিশন আমাদের তো ডিমান্ড তো বাড়ছে, তার মানে আমাদের অলমোস্ট ডাবল বা কাছাকাছি কিন্তু আমাদের প্রতি বছর এই ফরেন কারেন্সি ব্যয় করে আমাদের প্রাইমারি জ্বালানি কিন্তু কিনতে হচ্ছে। এই জায়গাতে আমাদের আসলে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া ছাড়া আমাদের এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে আমরা একেবারে জিরো পর্যায়ে চলে যাব। কিন্তু সেই জায়গা থেকে নবায়নযোগ্য জ্বালানি আমাদেরকে একটা বড় ধরনের জ্বালানির নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং সেই জায়গায় আমাদের খুবই দ্রুততার সাথে এই ট্রানজিশনে অংশগ্রহণ করা এবং আমাদের এদিকে ধাবিত হওয়া খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগগুলোকে আমি কখনোই খাটো করে দেখি না, বাট আমার কাছে সবসময় কেন জানি মনে হয় যে কোনো একটা ভৌতিক ইস্যু এই এই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। এই জায়গাটাতে আমার মনে হয় খুব জোরালোভাবে সরকারের সকল পর্যায়ের নেতৃত্ব এটাকে সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, যাতে করে এই ধাক্কাতে আমরা যেন কোনোভাবে বিচলিত না হই বা আমরা রোডকে মানে সঠিক রাস্তা থেকে যেন ব্যত্যয় না ঘটে। এই জায়গাতে আমি মনে করি যে ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা তৈরি হয়েছে। আপনি যেটা বললেন ৩,০০০ মেগাওয়াটের রোডম্যাপ তৈরি, আপনার একটা প্রজ্ঞাপন তৈরি হয়েছে, যেটাকে আপনার রুফটপ কর্মসূচি বলি আমরা। সেই সাথে বড় ইউটিলিটি স্কেলে প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু আসলে একটা পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যে টেন্ডার হয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে যারা বিনিয়োগকারী হবেন, বিনিয়োগকারীর যে কমফোর্ট জোনটা না থাকার কারণে এখানে কিন্তু আমরা সফলতা পাচ্ছি না। অন্যদিকে যে সমস্ত জাতীয় রুফটপ কর্মসূচি ঘোষণা করা আছে সেখানেও কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম যে দেখুন যেখানে আসলে যে ফাইন্যান্সিংটা লাগবে সেই ফাইন্যান্সিংটা কতটুকু আমাদের এখানে এনশিওর করা আছে। ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে সরকার যদি এখানে একটা ফাইন্যান্সিং মেকানিজম তৈরি না করে, আলটিমেটলি এই ধরনের উদ্যোগ কিন্তু আগাবে খুব স্লোলি। যেহেতু সরকার বলছে যে আপনার সরকারি খাতগুলোতে যাদের যে সমস্ত মন্ত্রণালয়ের টাকা আছে তারা নিজেদের টাকাই করবে, আলটিমেটলি তার জন্য কিন্তু তাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার ক্লিয়ারেন্স নিয়ে এসে তারপরে কিন্তু টাকাগুলো ব্যয় করতে হবে। সেটা কি আসলে এত অল্প সময়ের মধ্যে সম্ভব না। আমার মনে হয় যে কার্যকরী উদ্যোগটা আর একটু বিচার বিশ্লেষণ করে যাতে করে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেটাকে আপনাকে এনশিওর করা। আমরা যদি ধরে নিই যে ৩,০০০ মেগাওয়াটের মধ্যে ১,০০০ মেগাওয়াট আসবে সরকারি ছাদ থেকে, বাকি ২,০০০ মেগাওয়াট তো অবশ্যই প্রাইভেট সেক্টর করতে হবে। তো প্রাইভেট সেক্টর করার জন্য প্রাইভেট সেক্টরের সাথে তো এই বিষয়গুলোতে আর একটু মানে ডিটেলস একটা রোড ম্যাপ থাকা উচিত। যেমন আমরা কিন্তু বিভিন্ন মিটিংগুলোতে বা গভর্নমেন্টের সাথে বসেছি,
আমরা আলোচনা করে দেখেছি যে আসলে আমাদের জন্য এখন পর্যন্ত সেই ধরনের কোনো ধরনের প্রণোদনা অথবা স্পেসিফিক যে বিনিয়োগকারীরা সহজে আসবে সে ধরনের আমরা কমফোর্ট জোনটা দেখতে পাচ্ছি না। আপনাকে এখানেই থামাই, কমফোর্ট জোনের যে কথাটা বলছেন, যেটা বিগত সরকারগুলোরও তো মানে বিশেষ করে গত 15 বছরে তো খুব বেশি বা আন্তরিক ছিল না সরকারগুলো। শেষ সময়ে এসে 37টা প্রজেক্টকে গ্রহণ করা হলো, কিন্তু এই সরকার এসে এই 37টা এলওআই যে বাতিল করলো, যা আপনারা বলছিলেন যে পলিটিক্যালি যেগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো অবশ্যই যদি দুর্নীতির মাধ্যমে করা হয় বাতিলযোগ্য, কিন্তু প্রকৃত ইনভেস্টরদের প্রকল্প যাতে বাতিল না করা হয়, এটা যে বাতিল করা হলো এটার কারণেই কি ডিসকমফোর্টটা তৈরি হয়েছে মানে বিনিয়োগকারীদের মধ্যে? এটা তো একেবারেই নির্দ্বিধায় বলা যায় যেটা 100% সত্য যে এখান থেকে তো একটা বড় ধরনের ধাক্কা আমরা ইতিমধ্যে খেয়েছি এবং এখানে ডিসকমফোর্ট অবশ্যই এখানে তৈরি হয়েছে। আপনি জানেন যে আসলে গ্লোবালি কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম নেই তা না, আপনার পিপিএ এবং আইএ একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই জায়গাগুলোতে নর্মালি আপনার বিনিয়োগকারীরা বিশেষ করে ফাইন্যান্সিং ইনস্টিটিউটরা তারা সহজেই কমফোর্ট ফিল করে যে আমি আমার বিনিয়োগটাকে সহজেই এখান থেকে ফেরত পাবো। সেই জায়গায় হঠাৎ করে আপনি এই 37টা প্রকল্প বাতিল করলেন এবং পাশাপাশি আপনি এই নতুন প্রকল্পের ক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা আপনি দিচ্ছেন না। এতে করে আলটিমেটলি যে বিনিয়োগকারীদের মধ্যে একটা নেগেটিভ যে ধারণা তৈরি হলো, এই জন্য তারা নতুন করে কিন্তু এই সুযোগটাতে নিতে চাচ্ছেন না বা আসছেন না। এটা আমাদের জন্য কিন্তু যে আমাদের এনার্জি ট্রানজিশনে একটা বড় ধরনের ব্যত্যয় ইতিমধ্যেই ঘটেছে। আর আপনি এটাও আমরা খুব ভালো করে জানি যে সারা বিশ্বের মধ্যে চায়না একটা বড় দেশ, বিশেষ করে এই নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগের ক্ষেত্রে চাইনিজদের মধ্যে কিন্তু একটা মারাত্মক হতাশা তৈরি হয়েছে, যারা আমরা তাদের খুব কাছাকাছি ইনভলভ, তাদের সাথে বিভিন্ন সময় কথা হচ্ছে, তারা কিন্তু এখানে খুব বেশি কমফোর্ট জোন ফিল করছেন না এবং তারা অপেক্ষা করছেন যে আমরা যখন এই কমফোর্ট জোনটা পাবো তখনই হয়তো আমরা বিনিয়োগ। কিন্তু এই যে এলওআই বাতিল করার পর 55টা প্রকল্পের জন্য, গ্রিড স্কেল প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলো, এখন পর্যন্ত এটার পূর্ণাঙ্গ ফলাফল আমরা জানি না, কিন্তু আমরা শুনছি যে ট্যারিফ পাওয়া গেছে সেই ট্যারিফ প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তো এই যে এখানে সাড়া আসলো না কেন? এইটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সবসময় তারা দেখবে যে তার বিনিয়োগটা সিকিউরড কিনা এবং সে বিনিয়োগটা ফেরত পাবে কিনা। সেই জায়গাতেই এখানে দেখা যাচ্ছে যে 55টার যে দরপত্র আহ্বান করা হয়েছে, ওই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট না থাকা, ইন এডিশন আগের যে কন্ট্রাক্টগুলোকে ক্যান্সেল করে দেওয়া, তারা একটা হতাশার মধ্যে আছে এবং নতুন করে এই জায়গাগুলোতে জয়েন করে নেয়। কিন্তু প্রাইসিংয়ের ক্ষেত্রে যখন যারা গিয়েছেন, যেহেতু তারা ওই যে সেক্টরে অভিজ্ঞ নয় এবং অথবা তারা এই বিজনেসের সাথে সংশ্লিষ্ট না অথবা বিনিয়োগেও অভ্যস্ত না, তারা এই কমফোর্ট জোনটা পায়নি বলে তারা হয়তো অ্যাবনর্মাল প্রাইস অফার করেছে। তা আলটিমেটলি আমাদের দুটো ক্ষতি হলো। একটা ক্ষতি হলো যে যারা অনভিজ্ঞ বা যারা নতুন আসছে তারা হয়তো প্রজেক্টগুলো আসলেই করতে পারবেন না, আমরা এখানে দূরে সময় কালক্ষেপণ হলো, লম্বা সময় আমরা নষ্ট করলাম, আর বিনিয়োগ যেটা এসেছিল সেটা আমরা নিতে পারলাম না। এটা কিন্তু ওভারঅল একটা দেশের প্রতি দেশের বিনিয়োগ এনভায়রনমেন্টের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করলো। এটা আসলে কোনোভাবেই এটা কাঙ্ক্ষিত নয়, এটা আশা করা যায় না। না, আমরা যেটা দেখেছি ভারত সহ যেসব দেশ সাফল্য পেয়েছে তারা আসলে নিলাম পদ্ধতিতে গিয়েছে। যে সরকার সোলার প্রকল্প স্থাপনের জন্য জমি নির্ধারণ করেছে, উন্নয়ন করেছে, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সরকারিভাবেই উন্নয়ন করা হয়েছে এবং তারপর একটা বেঞ্চমার্ক ট্যারিফ নির্ধারণ করে দিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে প্রপোজাল পাওয়া গেছে, যার কারণে প্রতিবেশী দেশ ভারত অনেক কম রেটে পেয়েছেন এবং অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে বাংলাদেশ যদি এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করে দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব পায়, বাংলাদেশও মানে 7 সেন্টসের মধ্যে সোলার বিদ্যুৎ পেতে পারে। বিষয়টাকে কিভাবে দেখবেন? আমি একেবারে আপনার এই আইডিয়ার সাথে একেবারে শতভাগ আমি আমার পজিশন থেকে বলছি যে একমত, যে সরকারকে যদি সফলতা আনতে হয় তাহলে এই জায়গাতে আপনি যে প্রস্তাবনাটা দিলেন যে আসলে সরকারকে এই জায়গাটাকে নির্ধারণ করে দিতে হবে। আমাদের দেশে সেই সুযোগ এখনও আছে। আপনি জানেন যে আমাদের প্রতি বছরই কিন্তু কিছুটা রিক্লেইম ল্যান্ড আমরা কিন্তু সমুদ্রের পার থেকে পাই। বিশেষ করে নদীগুলোতে অনেকগুলো চর অঞ্চল রয়েছে, এগুলোকে যদি আমরা একটা সিলেকশন করে
একটু ডেভেলপ ছাড়াই যদি আমরা একটা জায়গা তৈরি করে দিতে পারি আর একটা গ্রিড যদি ওখানে কানেক্ট করে দিতে পারি, আমরা ওই 7 সেন্টের হয়তো কমেও বিদ্যুৎ পাওয়া সম্ভব, যেটা আমাদের কিন্তু এই আগামী দিনে জ্বালানি নিরাপত্তায় কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে। আর এছাড়া আসলে খুব বড় মাপের বিদ্যুৎ অন্য অন্য সেক্টর থেকে আপনি নবায়নযোগ্য জ্বালানি থেকে খুব বেশি পাওয়া সম্ভব বলে আমি মনে করি না। তো এই জন্য এই উদ্যোগটা দ্রুততার সাথে সরকারকে নেওয়া উচিত, এবং বিশেষ করে এখানে ফরেন বিনিয়োগ মানে আমরা ইনভেস্টমেন্ট এখানে আসার সুযোগটা অনেক বেশি আছে। এবং আমি এটাও মনে করি যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলে এখনও যে উইন উইন যে বিষয়টা আছে সরকারের এবং বিনিয়োগকারীদের মধ্যে, যে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ যেটা করলে সরকারের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে, এবং আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারবো বা আমরা বিদ্যুৎ পাবো, সেই জায়গাটা থেকে এনশিওর করা খুব জরুরি। না, আমি একদম শেষ জায়গাতে আসছি। আমরা দুনিয়ার শুধু সব জায়গাতে দেখছি যে বিজনেস চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো সরকারকে পলিসি সাপোর্ট দেয় এবং মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাম্পেনার হিসেবে কাজ করে। তো বিএসআরইএ এই কাজটা কতটা করছে? আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই খাতের সার্বিক সংকট, যেটা আপনি বললেন বিনিয়োগকারীদের আস্থাহীনতা, স্থানীয় ব্যাংক তো ইতোমধ্যেই বলে দিয়েছে যে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট মানে ইনভেস্টমেন্ট রিটার্ন গ্যারান্টি না থাকলে তারা বিনিয়োগ করবে না, এবং এখন সরকারিভাবে শুধু ইটকল ছাড়া কারো বিনিয়োগ করার সামর্থ্য নাই, এবং এই যে নিলাম পদ্ধতিতে বেঞ্চমার্ক ট্যারিফে প্রকল্প নেয়া, এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে পলিসি লেভেলে কোনো আলোচনা আপনারা শুরু করতে যাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বিএসআর এর অলমোস্ট প্রায় 15 বছরের বেশি সময় এই সংগঠনটির বয়স হয়েছে। এই সেক্টরের কাজও স্লোলি হয়েছে। আর নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তো আসলে এক সময় প্রয়োজনীয়তা থাকলেও দেশের প্রয়োজনে হয়তো খুব বেশি মনোযোগ সরকারে দেওয়ার সুযোগ পায়নি। তো এখন আমরা দেখছি যে সরকারের উদ্যোগ আছে, সেক্ষেত্রে কোনো আমরা কখনোই বলবো না যে উদ্যোগহীনতা আছে, উদ্যোগ আছে। তবে আমাদের পলিসি লেভেলে সাপোর্ট সহ বিএসআরইএ আমাদের নিজস্ব একটা স্ট্রেংথ রয়েছে। এখন আমাদের মধ্যে এক্সপার্টিজ আছে, আমাদের এক্সপার্ট প্যানেল আছে, এবং আমাদের নিজেদের ইনহাউস আমাদের সাপোর্ট তৈরি করার সুযোগ রয়েছে, যেগুলো আমরা কন্টিনিউয়াসলি, আপনি খুশি হবেন যে সরকারের সকল সেক্টরে, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয়, স্টেডা এবং অন্যান্য ইউটিলিটি এবং জেনারেশন কোম্পানি সহ এবং এক্সপার্টিজ যারা একাডেমিশিয়ান, সকলের সাথে আমরা একটা কোঅর্ডিনেশন তৈরি করে পলিসি সাপোর্ট সহ আমাদের ইমপ্লিমেন্টেশন যেন সহজ হয় এবং এই ট্রানজিশনে যেন আমরা বড় ধরনের সফলতা অর্জন করতে পারি, এই জন্য বিএসআরইএ সবসময় সোচ্চার কথা বলে আসছে এবং আমরা কাজ করে আসছি, এবং প্র্যাকটিক্যালি আমরা রেডি আছি যে কোনো প্রয়োজনে যাতে করে এই সাপোর্ট তৈরির মাধ্যমে যাতে করে এনার্জি ট্রানজিশনে আমরা একটা ভালো ভূমিকা সক্ষমতা রাখতে পারি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। ধন্যবাদ জনাব মুস্তফা আল মাহমুদ, এনার্জি পাওয়ার ডিজিটালকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।